এই অন্তর্বর্তী সরকার একটা কি বিপ্লবী সরকার যে তারা কনস্টিটিউশন অর্ডার দেবে? এই অন্তর্বর্তী সরকারটা কেমন? বিএনপি খুবই ক্যাটেগরিক্যালি বলেছে দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা 106 এর রেফারেন্সে সুপ্রিম কোর্টের রায়ে প্রতিষ্ঠিত। কিন্তু ভিন্ন পক্ষে এটা বলা যায় এটা হচ্ছে জনগণের অভিপ্রায় এত বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। তাহলে 106 দরকার লাগলো কেন? আমাদের বিতর্কটা এইখানে আছে এবং এটার জন্য যারা আজকে এই পিআর এর কথা বলছেন তারা আবার পাল্টা বলছে এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ইয়ে হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। আমি মনে করি যে কদিন আমাদের হাতে আছে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো। একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার যদি নাও দেয় তাহলে 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার পরে আমরা গণভোটে তো যেতে পারি। গণভোটে গেলে এটার স্বীকৃতি হয়। বাকি যতগুলো ব্যাপার আমাদের এগ্রিমেন্ট আছে সেটাও সংবিধানের অন্তর্গত হতে পারে এবং সেই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমি বরঞ্চ বলি আমি তো ভাই বিএনপি করি না এবং এটাও বলি বিএনপি করবো না, মানে তাদের প্রতি বিদ্বেষ করে। আমি আমার দল করি, আমার রাজনীতিতে আমার বিশ্বাস আছে, সেই বিবেচনা থেকে বিএনপি করি না। কিন্তু তারপরে আমি এটা বলবো ধরেন মূল বিষয়টা অবিশ্বাস। আমরা বলেছি এই কাজ ক্ষমতায় যাবার পরে করবো, অথবা নির্বাচনে যারা ক্ষমতায় আসবে যেই আসবে তারা এই দায়িত্বগুলো পালন করবে, সবাই বলেছে। আমরা কাগজে সই করবো, তারপরে আমরা যখন নির্বাচন করবো সেই নির্বাচনের সময় ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন। আমি তো বলতে পারি আপনি বিশ্বাস করে করবেন না, আমি কি করবো? আমি আপনার বিশ্বাস পদের জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয় আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। ধন্যবাদ, কথাবার্তা লম্বা করবো না। আমি মনে করি এখন এটাই হলো বড় প্রশ্ন, পিআর বড় নয়। আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করেনি, কিন্তু প্রশ্ন করেছেন না যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর দিয়ে বললো না কেন? এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছি যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আচরণ? আমাকে বলছে লিডার আপনি নিজের কত বক্তৃতা করেছেন আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারেন নাই। আমি বললাম আলোচনা চলছে সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখনো হয়। যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয়। আন্দোলন যখন আমরা রাজপথে করি রক্ত ঝরে গুলি ঝরে মানুষ মরে তখন শান্তির আলোচনা হয়, যে তখন নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি করতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা রেখে রাজপথে বিক্ষোভ দেওয়াটা কোনো কাজের কাজ নয়। কথা বলতে পারেন না। আমি বললাম যে এটার কোনো জবাব তো আপনাদের দিতে হবে। বলেন না এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝাতে দেখানো যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই। আমি তাদেরকে কাজ করে দাঁড় করাচ্ছি না, কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন, আমি মাঝে মাঝে বলি নির্বাচনের সামনে জাতীয় ঐক্য করে সাকি আমার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে। আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক আমি যোগ্য, কারণ আপনারা আমাকে ভোট দেবেন। আমি প্রমাণ করবো যে সাকির থেকে আমি যোগ্য, নাহলে আমি জিতবো না। সমস্ত দল সমস্ত বিশ্ব জুড়ে এটা হয়, তারপরে বলে না আপনারা ঐক্যবদ্ধ থাকে। এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। আপনি এজেন্ডা বলেন এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনে এই লড়াইগুলো আমরা করবো, আমরা তা করবোই নিশ্চয়ই। আমরা বলবো যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় দিতে হয় আমরা সেটা দেবো, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা করে। আমি তো পিআর চাইতেই পারি, আপনি নাও চাইতে পারেন। আমি পিআর চাই, নিচেরটাতে চাই, কিন্তু উপরেরটাতে চাই। খুশি ভাই চান না, কিন্তু আমি খুশি ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হতে কোনো কারণ নেই। আমরা আবার আলোচনা করবো, করতে করতে এক জায়গায় আসবো। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স। আমি আজকে যা বলছি তাই আপনি মেনে নেবেন সঙ্গে সঙ্গে, এটা নাম ডেমোক্রেসি নয়। গণতন্ত্র বরঞ্চ বলেন
এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়, মেজরিটি রুল তো বটে, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আলোচনা পর্যন্ত আমি বাকি যা আছে তাকে বলবার সুযোগ দিতে হবে, সেইভাবেই জ্ঞান তৈরি হয়। জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না, বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না। এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায়, যারা নারীর মাথায় টিপ দাও অন্যায় মনে করে, যারা মনে করে সন্ধ্যার সময় বেরোলে নারীর সত্যি নষ্ট হয়, তাদেরকে প্রথম বোঝান, পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন আপনি। গণতন্ত্র ওই জায়গাতেই কেবল লিমিট ক্রস করে, ওই জায়গাতেই কেবল হত্যের ব্যাপারে বলে যে আমার নিজের অবস্থানে ক্ষেত্রে আমি দৃঢ় থাকি, এবং সেইটা বুঝে যদি আমরা কাজ করি আমি মনে করি গণতন্ত্র নির্মাণ করা সম্ভব। আজকেও যে ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিসের যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আছে, আমি কিছু কিছু আপনাকে আপনাদেরকে বললাম, এরপরে সাথী আছেন, প্রশ্ন আছেন, দুজন নিশ্চয়ই আরো বলতে পারবেন, আরো কনক্রিটলি বলতে পারবেন। আর আমি যত কথাই বলি, যত ভালোভাবে বলি, তার চাইতে যত ভালোভাবে না দুর্বল ভাবে বললেও কুশলের কথাই তো বড় হবে, বড় দল না সরকারও, মানে আমি বললে তো হবে, এটা তো সত্যি কথাই। মেজরিটি তো আলটিমেটলি ওনারাই, ওনাদেরকে যে পা ছুঁয়ে সালাম করছে এরকম না, তাদেরকে তেলবাজি করছি সেরকম, সিস্টেম অনুযায়ী তাদের কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু একদম ভুল যদি বলেন, অন্যায় যদি বলেন, তার প্রতিবাদ করা আমার দায়িত্ব, সেটা আমরা প্রতিবাদ করার রাইট তাকে স্বীকার করতে হবে, এটাই ডেমোক্রেসি। সেই চর্চার মধ্যে দিয়ে আমি মনে করি আমরা এমন এক জায়গায় আসছি, এখন বিতর্ক নিষ্পত্তি করে একটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা নির্বাচনে যেতে পারি।